কাজল দেবীর মেয়ে ঝিলমিলিকে আজ পাত্রপক্ষ দেখতে আসছে, তাই সকাল থেকে কাজল দেবী রান্নাবান্নার কাজে ব্যস্ত। পাত্রপক্ষের আপ্যায়নে কোনো রকমের খামতি না থাকে, তাই সব দিকেই তার নজর। তিনি মোচার ঘন্ট একটি চামচে তুলে মেয়েকে দিয়ে বলেন, ঝিলমিল মা, ভালো করে দেখ তো তরকারিটা ঠিকঠাক হয়েছে তো, নুন ঝাল সব ঠিক মতো পড়েছে কিনা একবার দেখ। হ্যাঁ মা, মোচা তো খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তুমি তো এতগুলো সবজি রান্না করেছো, আবার মোচা করতে গেলে কেন? একসঙ্গে এত কিছু করার কি প্রয়োজন ছিল মা? আরে বাবা, ওরা প্রথমবার আমাদের বাড়িতে আসছে, খাবার দাবার সব ঠিকঠাক ভাবে তৈরি করে রাখতে হবে বুঝলি, যাতে করে ওদের মনে হয় যে আমরা ভালো পরিবারের মানুষজন। দেখ, পরিবারের খাবার দাবারের ধরন দেখে না পরিবার সম্পর্কে ধারণা করা যায়। যেই পরিবার যত উন্নত হয় তাদের খাবার দাবার তত ভালো হয়। এখন যদি আমরা অনেক ধরনের সবজি, মাছ, মাংস, মিষ্টি, ভাজাভুজি সব না রাখি, তাহলে ওনারা আমাদের সম্পর্কে কি ধারণা করবেন বলতো? বাবা গো বাবা, ওরা প্রথমবার আসছে মা। তবে একটা কথা বলি, আমাকে ওদের পছন্দ হোক আর নাই হোক, তোমার প্রশংসা কিন্তু ওরা অবশ্যই করবে, কারণ তোমার হাতের রান্না একেবারে অসাধারণ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোকে এখন অত কথা বলতে হবে না। যা, তুই এবার ঘরগুলো ভালো করে দেখে নে। আমি তো সব গুছিয়ে গাছিয়ে রেখেছি, তাও তুই একবার ভালো করে চোখ বুলিয়ে নে আর নিজে তৈরি হয়ে নে, যা। মায়ের কথা শুনে ঝিলমিল তৈরি হতে চলে যায়। কিছুক্ষণ পর পাত্রপক্ষ ঝিলমিলকে দেখতে আসে। কাজল দেবী প্রথমে তাদেরকে শরবত এবং বাকি সমস্ত জিনিসপত্র দেন, তারপর কথাবার্তা শুরু হয়। তারপর দিদি বলুন, এখানে আসতে আপনাদের কোনো রকমের অসুবিধা হয়নি তো? রাস্তায় গাড়ি ঘোড়া ঠিক মতন পেয়েছিলেন তো? আরে দিদি, অসুবিধা কিসের? আমরা তো নিজস্ব গাড়িতে এসেছি, আমাদের কোনো অসুবিধা হয়নি। আর হ্যাঁ, আপনাদেরকে এখানে সবাই চেনে তো, আমরা একবার দাদার নাম বলতে আপনাদের বাড়িটা দেখিয়ে দিল। এইভাবে কথাবার্তা চলাকালীন কাজল দেবী উঠে গিয়ে সবার জন্য খাবারের টেবিলে ভর্তি করে খাবার সাজিয়ে দেন। খাবার দেখে শুভ্রা দেবী বলেন, দিদি, এত কিছু আপনি আমাদের জন্য করেছেন? আরে বাবা, এত সব কিছুর কিসের প্রয়োজন ছিল? তা কি করে হয় দিদি, আপনারা প্রথমবার আমার বাড়িতে এসেছেন, আর একটু আমি এসব করব না? আসুন আসুন, সবাই মিলে খেয়ে নিন। হ্যাঁ, খাবো তো বটেই, তবে আগে আমরা আপনার মেয়েকে দেখবো, ওকে একবার ডাকুন। কাজল দেবী ঝিলমিলকে ডাকেন এবং সে তৈরি হয়ে সবার সামনে এসে উপস্থিত হয়। এসো মা, এসো বসো। তারপর বলো, তোমার পড়াশোনা এখন কত দূর? কলেজে যাও তো নাকি বাড়িতেই থাকো? আন্টি, নেক্সট মাসে আমার ফাইনাল পরীক্ষা আছে, ভাবছি এমবিএ তে ভর্তি হব। বাহ, খুব ভালো কথা। পড়াশোনা করতে চাইলে অবশ্যই পড়াশোনা করবে, ওই দিক থেকে আমাদের কোনো আপত্তি নেই। তাই এবারে রেজাল্ট কেমন হয়েছে? আমার ছেলে শুভ্রর আবার বিএসসিতে ফার্স্ট ক্লাস ছিল। এভাবেই কথাবার্তা এগোয় এবং কিছুক্ষণ পর ছেলেপক্ষ মেয়েকে পছন্দ করে এবং বিয়েতে মত দিয়ে দেয়। মেয়ে পক্ষ রাজি হয়ে যায়। তারপর সবাই খেতে বসে। খেতে বসে শুভ্র তার মাকে কানে কানে বলে, মা, আজ আমাদের বিয়ে বাড়ি নেমন্তন্ন হয়ে গেছে, কত ধরনের খাবার করেছে দেখো। সেটাই তো, ভালোই হলো। নে নে, তোর একটু বেশি বেশি করে খেয়ে নে, একদম লজ্জা পাবি না। সবাই মিলে খাবার দাবার খেয়ে নেয় এবং তারপরে অনেক খাবার বেঁচে যায়, যা দেখে শুভ্রা দেবী বলেন, দিদি, আমাদের সবার তো খাওয়া হয়ে গেল, কিন্তু তাও এত খাবার বেঁচে গেছে। আপনারা নিশ্চয়ই অনেক কষ্ট করে এই খাবারগুলো তৈরি করেছিলেন। আন্টি, মা তো সেই ভোর 4টে থেকে রান্না বান্না করছে, আমিও মাকে অনেক হেল্প করেছি। আমি তো সে কথাই বলছি, আপনারা দুজনে এত কষ্ট করে এত খাবার তৈরি করলেন, আর দেখুন কত খাবার পড়ে রয়ে গেছে। আচ্ছা, এক কাজ করলে হয় না? ঝিলমিল মা, তুমি এই খাবারগুলো প্যাক করে দাও, আমরা এই খাবারগুলো বাড়িতে নিয়ে গিয়ে গরম করে খেয়ে নেব। এভাবে তোমাদের হাতের রান্না ওয়েস্ট হতে দেব না। সত্যি আন্টি, আপনারা এই খাবারগুলো নিয়ে গিয়ে গরম করে খাবেন? তার মানে আপনারা এখন থেকে আমার কথা এত ভাবছেন। থ্যাংক ইউ সো মাচ। দেখো মা, ওনারা আমার ইমোশনকে কতটা বোঝেন। দিদি দিদি, সত্যি কথা বলতে আজকালকার যুগে আপনাদের মতো মানুষ পাওয়া যায় না, যারা বৌমার মন রাখার জন্য একই খাবার রিপিট করে খায়। আমার মেয়ে আপনাদের বাড়িতে গিয়ে সত্যি খুব ভালো থাকবে। খাবার দাবার প্যাক করে শুভ্রা দেবী বাড়িতে নিয়ে চলে আসেন। এদিকে ঝিলমিল এবং তার মা তাদের ব্যবহারে খুবই খুশি হয়। ঝিলমিলের পরীক্ষা হয়ে যায় এবং কিছুদিনের মধ্যেই শুভর সাথে বিয়ে হয়ে যায়।
বিয়ে করে নতুন বউ যখন বাড়িতে আসে পেছন পেছন বাড়ির লোকজনও ছিল। শুভ্রা দেবী বড় ছেলে বিপুলকে বলেন, বিপুল, খাবার দাবারের ব্যবস্থাগুলো ঠিকঠাক দেখেছিলিস তো? মানে সবকিছু তোলা হয়েছিল তো? কিছু পড়ে যায়নি তো? না মা, আমি এক টুকরো পেঁয়াজ পর্যন্তও ছাড়িনি, সবকিছু বেঁধে ঠিকঠাক এনেছি। এই দেখো, এখানেই সবকিছু আছে। মা, আপনারা আমার বাপের বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসেছেন, নিশ্চয়ই এখানে গরিবদেরকে দেবেন বলে, তাই না? আরে গরিবদের দিতে যাবো কেন? বিয়ে বাড়ির এত খাবার, তরকারি, ভাত এসব আমাদের নিজেদের বাড়িতে নিয়ে চলে যাব। এসব আমরা নিজেরা বাড়িতে খাবো বলে এনেছি। নিজেরা খাবেন মানে? এই তরকারি ভাত এখন খাওয়া হবে নাকি? আপনারা সবাই তো বিয়ে বাড়িতে খেয়েছিলেন, আর এখানে তো অনেক কিছুই রয়েছে, যা খাবার আছে 4 দিন ধরে খেলেও তো সব শেষ হবে না। আরে ঝিলমিল, এটা ভাবো যে তোমাকে 4 দিন রান্না করতে হবে না, এই খাবারই হয়ে যাবে। তাছাড়া বিয়ে বাড়ির সবজি তরকারি আমাদের খুব ভালো লাগে, এসবের স্বাদই আলাদা। বাড়িতে তুমি যতই মশলা দিয়ে রান্না করো না কেন, এরকম স্বাদের তরকারি তুমি করতেই পারবে না। বড় বৌমা একদম ঠিক কথা বলেছে, বিয়ে বাড়ির খাবারের মতো খাবার হয় নাকি? আচ্ছা ছোট বৌমা, তুমি এখন রেস্ট নাও। 4 দিন তো তোমাকে কিছুই করতে হবে না, পঞ্চম দিন দেখা যাবে। ওই দিনই তোমার প্রথম রান্নার অনুষ্ঠানটা করা হবে কোনে। শ্বশুরবাড়ির লোকজনদের কথা শুনে ঝিলমিল যেন আকাশ থেকে পড়েছিল। তাদের প্রত্যেকটা কথা তার কানে ঢোলের মতো বাজছিল, কারণ এই ধরনের কাজকর্ম বা কথা সে আগে কখনোই শোনেনি। নিজের বিয়ের খাবার, তাও আবার 4 দিন ধরে খেতে হবে, এটা শুনেই তার শরীর খারাপ লাগছিল, কিন্তু কিছুই করার ছিল না। নতুন বউ শ্বশুর বাড়িতে এসে প্রথম থেকেই প্রতিবাদ করবে, তা তো হতে পারে না। তাই ঝিলমিল সবকিছু মুখ বুজে সহ্য করছিল। প্রথম দিন সকালবেলা উঠে যখন ঝিলমিল দেখে সবার খাবার শেষ হয়ে গেছে, তখন সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক, আজ তাহলে বাড়িতে রান্না হবে। কতদিন ধরে এসব খাবার খেয়ে না আমার তো এসব খাবারের প্রতি অনীহা জন্মে গিয়েছিল। আজ আমি নিজের হাতে খাবার রান্না করব। কতদিন পর এই সৌভাগ্য হলো আমার। বৌমা, তুমি রান্নাঘরে এসে গেছো? আজকে তোমার প্রথম রান্না, কি করবে রান্না? কিছু ভেবেছো? আমি সবকিছু ভেবে রেখেছি মা। লুচি করব, আলুর দম করব, আর দুপুরে পোলাও, চিকেন রোস্ট, চিকেন কষা, কাবাব আর রায়তা। কেমন হবে বলুন তো? আচ্ছা দিদি, যদি কিছু কম থাকে তাহলে আমাকে বলো, আমি আরো 2-1টা আইটেম বাড়িয়ে দেব। কম বলছো নাকি? এগুলো অনেক বেশি। এই যে খাবারের লিস্ট দিয়েছো, এই খাবার তো সারা সপ্তাহ ধরেও আমাদের বাড়িতে রান্না হয় না। দেখো বৌমা, তুমি একটু দুধ চিনি দিয়ে তাতে ময়দাগুলো একটু হালুয়া টাইপের করে নাও, ওটাই মিষ্টি হয়ে যাবে। আর সবার জন্য একটা করে রুটি, ব্যাস, আর কিছু করতে হবে না। মা, আপনি কি বলছেন? একটা করে রুটি সবাই খাবে? মানে ধরুন আমাদের বাড়িতে এখন 5 জন মেম্বার, তাহলে 5 জনের 5টা রুটি তৈরি হবে? আরে হ্যাঁ বাবা, হ্যাঁ, আমরা রোজ তো একটা করেই রুটি খাই। তাছাড়া আজ রাতে অনুষ্ঠান বাড়ি আছে, এই বেলা যদি বেশি করে খেয়ে নিই তাহলে অনুষ্ঠান বাড়িতে গিয়ে তো কিছু খেতে পাবো না। এখন অল্প অল্প করে খেয়ে না পেটে জায়গা রাখো, সেই রাতে জায়গাটা পূরণ করতে হবে। শাশুড়ির কথা শুনে ঝিলমিলের মন শুকনো হয়ে যায়। খাবার দাবার রান্না করে নেয় এবং দুপুরে আধ পেট খেয়ে রাতের খাবারের জন্য অপেক্ষা করে। রাতে সবাই মিলে অনুষ্ঠান বাড়িতে গিয়ে উপস্থিত হয় এবং সেখানে পৌঁছে সবাই আগে খাবারের স্টলে চলে যায়। শাশুড়ি, বড় জা, স্বামী এবং ভাসুরকে এভাবে খাবার খেতে দেখে ঝিলমিলের খুব লজ্জা পাচ্ছিল। এরপর সে তাদেরকে গিয়ে বলে, মা, আপনারা এভাবে খাচ্ছেন কেন? একটু ধীরে সুস্থে খান, খাবার তো পালিয়ে যাচ্ছে না। দেখুন আশেপাশে সবাই দেখছে, ওরা কি ভাবছে কে জানে। আহ বৌমা, তুমি কেন লোকের দিকে তাকিয়ে বসে আছো বলো তো? যা দেখা সে দেখবে, তোমাকে ওইসব নিয়ে ভাবতে হবে না। তুমি খাওয়াতে মন দাও, দেখো ভালো করে বেশি করে খেয়ে নাও, পরে কিন্তু এরকম খাবার পাবে না। ঝিলমিল, তুমি পাপড়ি চাটটা খেয়েছো? চলো আমরা ওইদিকে গিয়ে চাটটা খাই। এখন আমি কিছু খাবো না, তোমরা খাও। আচ্ছা মা, আমরা যে এখানে এসেছি কিছু গিফট বা টাকা পয়সা দিয়ে যাবেন তো? আরে বাবা, তুমি এসব নিয়ে চিন্তা করছো কেন? আমরা যেখানেই খেতে যাই সেখানেই টাকা পয়সা দিয়ে আসি। এই দেখো, নতুন খাম কিনে এনেছি, এতে টাকা ভরে দিতে হবে। যাক, এটা ঠিক কাজ করেছো। দাও, ওই টাকাটা দাও তো, আমি দিয়ে আসছি। আরে আমি তো খাচ্ছি, তুমি বরং এক কাজ করো, আমার পকেট থেকে 100 টাকা বের করে খামের ভিতর পুরে দিয়ে আসো। কি বললে? 100 টাকা দিয়ে আসবো? আমরা 5 জন মিলে 1000 টাকা করে প্লেট খাচ্ছি, ওদের মোট 5000 টাকা খরচ হচ্ছে। আমার তো মনে হয় আরো বেশি হবে, আর আমরা 100 টাকা দিয়ে চলে যাব? বৌমা, এখানে তো তবু আমরা দিচ্ছি, মাঝে মাঝে তো আমরা অমনি খেয়েই চলে আসি। যাও যাও, এখন কথা না বলে টাকাটা দিয়ে এসো। খামের ভিতরে টাকা,
কে কত দিচ্ছে ওসব কিছু জানা যাবে না। এভাবেই শ্বশুরবাড়ির লোকেদের অভ্যাসে ঝিলমিল দিনের পর দিন বিরক্ত হয়ে ওঠে। সে তার মাকে ফোন করে এবং এসব ঘটনা খুলে বলে। সবকিছু শুনে তার মা একটু চিন্তিত হন। কি বলছিস রে মা, তোর শ্বশুরবাড়ির লোকজনরা এরকম নাকি? আর বলো না মা, আজ 1 মাস আমার বিয়ে হয়েছে। এই 1 মাসে মনে হয় 1 সপ্তাহ আমি ঘরের খাবার খেয়েছি, তাও একটা রুটি আর কোনো রকম একটু আলুর তরকারি। সব দিন কোনো না কোনো দিন অনুষ্ঠান বাড়ি থেকে খাবার আসে, আর এই বেশিরভাগ সময় তো এমন মনে হয় যেখানে আমাদের নিমন্ত্রণ নেই সেখান থেকেও খাবার এনে এনারা খাচ্ছেন। সবাই তো নানান রকমের কথাবার্তা বলে, তাও তো কেউ সেই কথা কানে নেয় না। জানো, কদিন ধরে দেখছি অনুষ্ঠান বাড়িতে যে খাবারগুলো বেঁচে থাকে তারা যে সেই খাবারগুলো আমাদেরকে দিয়ে দেয়। সবাই হয়তো জানতে পেরে গেছে যে আমাদের বাড়িতে এইসব খাবার খাওয়া হয়, তাই তারা ফেলে দেবে কেন, এমনিতেই দিয়ে যায়। বুঝতে পারছো তো মা, কতটা লজ্জাজনক ব্যাপার। ব্যাপারটা তো সত্যিই লজ্জাজনক। তুই কি ভাবছিস কি করবি এখন? ঝিলমিল তার মায়ের চিন্তা দূর করার জন্য বলে, আমি ঠিক করে নিয়েছি মা, আমি 1 মাসের মধ্যে এদের সবাইকে একেবারে পাল্টে দেব। দেখবে এরা আর কখনো এসব খাবার খাবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, সবাইকে আমি নিজের মতো করে নেব। ঝিলমিলের কথা শুনে কাজল দেবী নিশ্চিন্ত হয়ে ফোন রেখে দেন। এরপর প্রায় 1 মাস কেটে যায়। ঝিলমিল তার মাকে ফোন করে না এবং পরিবারে কি হচ্ছে না হচ্ছে সেসব কথাও বলে না। কাজল দেবী নিশ্চিন্ত হয়ে বলেন, মনে হয় আমার মেয়ে তার কাজ করে ফেলেছে। পরিবারের সবাই হয়তো আমার মেয়ের কথা মতোই চলে। যা, আমার শান্তি হলো। এক কাজ করি, পরের সপ্তাহ করে একবার ওর বাড়ি থেকে ঘুরে আসি, দেখি মেয়েটা আমার কেমন সংসার করছে। 1 সপ্তাহ পর কাজল দেবী বিয়ের বাড়িতে ঘুরতে যান। কাজল দেবীকে দেখে সবাই খুব খুশি হয় এবং তাকে আপ্যায়ন করে ঘরে ডাকে। ঝিলমিল, দেখো তোমার মা এসেছেন, যাও না তোমার মায়ের জন্য কিছু ভালো মন্দ খাবার নিয়ে এসো, ভালো করে ওনার আপ্যায়ন করো। কিছুক্ষণের মধ্যে রান্নাঘর থেকে নানান ধরনের খাবার নিয়ে এসে টেবিলে সাজিয়ে রাখে এবং তার মাকে খেতে দেয়। আরে বাহ, তুই এই 1/2 ঘন্টার মধ্যে এত ধরনের খাবার তৈরি করে ফেললি। হ্যাঁ রে, তুই কি জাদু বা ম্যাজিক শিখেছিস নাকি? জাদু বা ম্যাজিক নয় মা, আসলে কাল তোমার জামাইয়ের অফিসে না ফিস্ট ছিল, অনেক খাবার বেঁচে গিয়েছিল, তাই আমি বললাম সেই খাবারগুলো ঘরে নিয়ে চলে এসো, সবাই মিলে মজা করে খাওয়া হবে। একবার খেয়ে দেখো মা, এই খাবারের স্বাদ তুমি ভুলতেই পারবে না। মেয়ের কথা শুনে কাজল দেবীর মাথায় হাত। কোথায় তার মেয়ে পরিবারকে পাল্টাতে গিয়েছিল, আর কোথায় সে এখন নিজেই নিমন্ত্রণ বাড়ির খাবার এত আগ্রহ করে খাচ্ছে। ঝিলমিল, তুই তো তোর পরিবারকে পাল্টাতে গিয়েছিলিস মা, এখন দেখছি তুই নিজে ওদের মতন হয়ে গেছিস। যাক, তুই সুখে থাকলে আমিই খুশি। যাই হোক, আমি কিন্তু এসব খাবার খাবো না, আমি আসছি। হ্যাঁ, আপনারা সবাই খান। এই বলে ঝিলমিলের মা তার বাড়ি থেকে চলে আসে। এদিকে সেই খাবার নিয়ে ঝিলমিল আবার তুলে রাখে। সত্যি কথাই বলে না, মেয়েরা যে পরিবারে যায় হয় সেই পরিবারকে পাল্টে ফেলে, আর না হলে তারাও সেই পরিবারের মতোই হয়ে যায়। ঝিলমিলের ক্ষেত্রে দ্বিতীয় ঘটনাটি ঘটেছিল। যাই হোক, এসবের মাঝে খুশির ব্যাপার এটাই ছিল যে তারা সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করে। অর্পিতা দেবী তার 2 ছেলে অজয় আর বিজয় আর এক বৌমা অনিন্দিতা এবং একমাত্র মেয়ে অনু আর 2 ছোট ছোট নাতনি কবিতা আর পিউকে নিয়ে ছোট্ট একটা কুঁড়ে ঘরে বসবাস করে। শীতের কারণে তাদের সকলের অবস্থাই প্রায় মরমর হয়েছিল, কিন্তু দারিদ্রতার কারণে তাদেরকে মরে গিয়েও বেঁচে থাকতে হবে, কারণ তাদের কাছে কোনো উপায় ছিল না। অজয় আর বিজয় 2 ভাই খুবই মেহনত করত, কিন্তু এতে করে কোনো ফলই দেখতে পেত না। শীতে তাদের বাড়িতে একটাই কম্বল ছিল, যার কারণে একজন পেত আর একজনকে ঠান্ডায় থরথর করে কাঁপতে হতো। কেউ কাউকে কিছুই বলতো না, কারণ বলার মতো কিছুই ছিল না। এরকম ভাবেই তাদের দিন কেটে যাচ্ছিল। শীতের দিনে অনেকই তাদের ঠান্ডা লাগতো, তাই অর্পিতা দেবী পরিবারের সকলকে বলে, জানিস অজয়, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, যদি এই বুদ্ধিটা কাজে লাগে তাহলে কিন্তু খুব ভালোই হবে। মা, আপনার মাথায় আবার কি বুদ্ধি এসেছে? এত শীতের কারণে কোথাও কি ঘুরতে যাবার কথা বলবেন নাকি? ওহো বৌমা, তুমি যে কি বলো না, এখানে খাবার মতো টাকা নেই, আবার ঘুরতে যাবার কথা বলছো? সত্যি বাপু, তাহলে আবার কিসের প্ল্যান করছেন মা আপনি? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এবার মনে হয় এই শীতে আপনি আপনার ছোট ছেলের বিয়েটা সেরে ফেলবেন, তাই তো? বাহ বৌমা,
তুমি তো আমার মনের খবরটা খুলে বললে, কিন্তু বৌমা তুমি আমার মনের খবরটা জানলে কিভাবে? আমি তো এখনো কথাটা প্রকাশই করিনি, তাহলে তুমি ঠিক বুঝতে পারলে কিভাবে বলো তো? মা, কারণ এই শীতেই আমাদের বিয়ে হয়েছিল, আপনার বড় ছেলেরও বিয়ে দিয়েছিলেন, যার কারণেই আমার মাথাতে বুদ্ধিটা চলে আসলো, আর আমাদের বিয়ের কথাও মনে পড়ে গেল। বৌমা তুমি তাহলে এখনো মনে রেখেছো, যাক এটা তো খুব ভালোই কথা। হ্যাঁ বৌমা, আমি ঠিক এই কথাটাই ভাবছিলাম যে এই শীতে এই ছোট ছেলের বিয়ের কাজটা সেরে ফেলবো। আর আমি ভাবছি ছোট ছেলের জন্য একটু ধনী পরিবারের মেয়েকে নিয়ে আসবো, যাতে মেয়েটা কিছু যৌতুকে নিয়ে আসুক আর নাই নিয়ে আসুক, সে যেন একটু কম্বল নিয়ে আসে, কারণ এইরকম ছেঁড়া কম্বলে আমাদের তো সকলের শীত কাটে না, তাই না? হ্যাঁ মা, একদম আপনি ঠিক বলেছেন। বরং আপনি আগে থেকেই বলে দেবেন যে যৌতুকে আমাদের কিছুই চাই না, শুধু একটু কম্বল দিলেই হবে। কারণ এই ছেঁড়া কম্বলে বাচ্চা দুটো ঠিকভাবে ঘুমাতেও পারে না। আমাদের কথা নাই বাদ দিন, আমরা বড় মানুষ, কিন্তু বাচ্চা দুটোর মুখ চেয়ে বলছি। এইসব কথা বলতে বলতে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যায়। বিজয় দুপুরবেলা বাড়িতে ফেরে। বিজয়ের মা অর্পিতা দেবী আবারও বিয়ের কথাটা তোলে। তখন বিজয় বলে, মা, তুমি যেটা ভালো বুঝো সেটাই করো। দাদার বিয়েটা শীতকালে দিয়েছিল বলে আমার বিয়েটাও শীতকালে দেবে ভেবেছো, তাহলে তাই করো। শুধুমাত্র কম্বলের জন্য আমার বিয়ে দিচ্ছ? ওহ, সত্যি তোমার মতো মানুষ হয় না। না রে দাদা, তুই ভুল বুঝছিস। এই ছেঁড়া ফাটা কম্বল নিয়ে কারোরই কি শীত কাটে বল? তার জন্য নতুন বৌদিকে এটা নতুন কম্বল আনার জন্য বলবি। অনুর কথাতে সকলেই হাসাহাসি করতে থাকে। এমনই ভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন অতিক্রম হয়ে যায়। একদিন অর্পিতা দেবী ছোট ছেলের জন্য পাত্রী দেখতে যায়। পাত্রীর নাম ছিল সীমা। সীমাকে দেখতে ছিল খুবই সুন্দর। তার বাবার একটু হলেও পয়সা ছিল, আর মা বাবার একমাত্র সন্তান হওয়ার কারণে তার মা বাবা তাকে যথেষ্ট দেবে বলে সম্মানিত করে। অর্পিতা দেবী যখন সীমাকে দেখতে গিয়েছিল, তখনই সীমার বাবা মা অর্পিতা দেবীকে বলে, দিদি, আপনি চিন্তা করবেন না, আমার মেয়েকে যথেষ্ট আমি ভরিয়ে দেব, কারণ ও তো আমাদের একমাত্রই সন্তান। তাই আমরা বেশি কিছু না দিতে পারলেও মেয়েকে সোনার জিনিস একটাও হলে দেব। আপনি শুধু বিয়ের তারিখটা ঠিক করে ফেলুন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আপনাদের কাছ থেকে আমাদের আর কিছুই চাই না, কারণ আপনারা তো আপনাদের একমাত্র মেয়েকে আমাদের দিয়ে দিচ্ছেন। এর থেকে বড় আর কি হতে পারে বলুন? এভাবেই দুই পক্ষ কথাবার্তা বলার পর তারা একটা তারিখ ঠিক করে ফেলে, আর শীতকালের মধ্যেই তাদের দুজনের বিয়ে হয়ে যায়। নতুন বৌমাকে বরণ করে বাড়ির ভেতরে তোলে। নতুন বৌমা নিজের সাথে একটা বড় সুটকেস নিয়ে এসেছিল, যেটা থেকে অর্পিতা দেবী বলে, বৌমা এত বড় সুটকেসে কি এনেছো বলো তো? আমরা তো বললাম যে আমাদের কিছুই দিতে হবে না। মা, মনে হচ্ছে আমাদের জন্য জামা কাপড় এনেছে। নতুন বৌদি, এবারে তাহলে খুলে দেখা যাক। এই বলে অনু নতুন বৌদি সীমাকে ডাকাডাকি করতে থাকে। সীমা নিজের রুমে থাকার কারণে সে বার হতে চাইছিল না, আর ঠান্ডার কারণে সে তো একদমই বার হচ্ছিল না, যার কারণে অনু নিজেই বড় সুটকেসটা খুলে ফেলে। আর তখন অনু দেখে যে সেখানে বৌদির শাড়ি আর একটা বড় কম্বল রয়েছে, যেটা দেখে অনু বলে, মা দেখো দেখো, নতুন বৌদি আমাদের জন্য নতুন কম্বল এনেছে। কত সুন্দর কালার, দেখো মনে হচ্ছে গায়ে দিলেই গা গরম হয়ে যাবে। হ্যাঁ রে মা অনু, তুই একদম ঠিকই বলেছিস। আমারও তো ওটাই মনে হচ্ছে, গায়ে দিলেই গা গরম হয়ে যাবে। আজকে তাহলে তোর নতুন বৌদির কম্বলটা গায়ে দিয়ে ঘুমানো হবে। হ্যাঁ মা, অনেকদিন পর আজ তাহলে আমরা আরাম করে ঘুমাতে পারবো, আর বাচ্চাগুলোও আরাম করে ঘুমাতে পারবে। ওদেরকে আর ছেঁড়া কম্বলে ঘুমাতে হবে না। নতুন বউ নতুন কম্বল এনেছে দেখে পরিবারের সকলেই অনেক খুশি হয়। সেদিন রাত্রেবেলা অনিন্দিতা, অর্পিতা দেবী এবং অনুতার দুই ছোট সন্তান তারা সকলেই নতুন কম্বলে ঘুমিয়ে পড়ে। নতুন কম্বল খুঁজে না পাওয়ার কারণে সীমা খুবই রেগে যায়। তখন সে মনে মনে ভাবে, তাহলে কি মা আমাকে নতুন কম্বল দেয়নি? এত ঠান্ডা পড়েছে, আর মা এত ঠান্ডাতে আমার বিয়েটা দিয়ে দিল, কিন্তু সাথে করে একটা কম্বলও পাঠালো না। মা তো বললো আমাকে একটা নতুন কম্বল দেবে। উফ, এই মাটাও না। আচ্ছা দেখি একবার ফোন করে, কিন্তু এত রাতে ফোন করাটা কি ঠিক হবে? এইসব ভাবনা চিন্তা করে সীমা আর ফোন করে না। তারপর সীমা বাইরে হল রুমে আসে। তখন সে দেখে একটা নতুন কম্বলে তার পুরো শ্বশুরবাড়ির লোকেরা ঘুমিয়ে রয়েছে। শাশুড়ি মা, বড় জা এবং বড় জায়ের দুই সন্তান আর ননদ। এটা দেখে সীমার খুবই রাগ হয়। সীমা তার শাশুড়ি মাকে জাগিয়ে দিয়ে বলে, মা মা উঠুন আপনারা, আমার নতুন কম্বল নিয়ে এসেছেন আর আমাকে একবারও জানালেন না।
আমার নতুন কম্বল কে নিতে বলেছে আপনাদেরকে? আমি তো নতুন কম্বল ছাড়া ঘুমাতেই পারি না। আর আমার তো এটা নতুন গরম কম্বল, এটা আমার মা আমার জন্য কিনেছে। আর আপনারা কখন নিয়ে নিলেন আমার ব্যাগ থেকে? ছোট বৌমা, তুমি রেগে যেও না দয়া করে, তুমি একটু আস্তে কথা বলো। বাচ্চাগুলো তো ঘুমিয়ে রয়েছে, আর এত ঠান্ডা পড়েছে, তার উপরে আমরা বাইরে হল রুমে শুয়ে রয়েছি, তুমি তো নিজে রুমে শুয়ে রয়েছো, তোমাকে তো অত বেশি ঠান্ডা লাগবে না। যা ঠান্ডা লাগার আমাদেরই তো লাগবে। আর বাচ্চাগুলোর জন্য আমরা তোমার এই নতুন কম্বলটা নিয়েছিলাম। অনেকদিন পর বাচ্চাগুলো একটু আরাম করে ঘুমাচ্ছে। কিন্তু মা, আমি তো আর ঘুমাতে পারছি না, আমার নতুন কম্বল ছাড়া ঘুম হবে না। আর এত ঠান্ডার মধ্যে যতই রুমের ভিতরে থাকি না কেন, ঠান্ডা তো লাগবেই, তাই না? দিন, আমার কম্বলটা আমাকে দিন। এই বলে সীমা নিজের কম্বল নিয়ে চলে যায়। সীমা নিজের রুমে গিয়ে বলে, যাক, এবারে আমার কম্বলে আমি একাই ঘুমাবো, একদম আরাম করে। আমার নতুন কম্বল সকলে মিলে নিয়ে ঘুমিয়ে পড়লো, আর আমাকেই দিল না। এবারে আমি আর আমার কম্বল কাউকে দেব না। এই বলে সীমা নতুন কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। ওদিকে ঠান্ডার কারণে বাচ্চা দুটোর ঘুম ভেঙে যায়। যখন তারা নতুন কম্বলের কথা জিজ্ঞাসা করে, তাদের মুখের কথা শুনে অর্পিতা দেবী আর চুপ করে শুয়ে থাকে না। আর চুপ করে শুয়ে থাকতে না পেরে নতুন বৌমার কাছে যায়, আর গিয়ে রুমের দরজা ঠুকতে থাকে। তারপর নতুন বৌমা রুমের দরজা খোলে আর ঘুম চোখে বলে, মা, সবে মাত্র ঘুমটা আসলো, আর আপনি এসে দরজা ঠুকছেন, কি হয়েছে বলুন? বৌমা, দয়া করে আমার এই কথাটা রাখো। তোমার নতুন কম্বল পেয়ে বাচ্চাগুলো একটু আরাম করে ঘুমোচ্ছিল। আজ অনেকদিন পর ওর একটু ভালোভাবে ঘুমিয়ে পড়েছিল। তুমি আমাদেরকে তোমার নতুন কম্বলটা দাও, আর এই নাও, এই কম্বলটা তোমার কাছে রাখো, তুমি এইটা গায়ে দিয়ে ঘুমাও। শাশুড়ি মায়ের মুখের উপর আর কোনো কথা বলতে না পেরে তার নতুন কম্বলটা শাশুড়ি মা নিয়ে চলে যায়। তারপর সেদিন রাত্রিবেলা তারা সকলে নতুন কম্বলে আরাম করে ঘুমায়। এরকম ভাবে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একটা কম্বল হওয়ার কারণে অর্পিতা দেবী রোজ রোজ সীমার থেকে নতুন কম্বল চেয়ে নিয়ে চলে যেত। এদিকে সীমাকে ছেঁড়া ফাটা কম্বলে শীতের রাত কাটাতে হতো। সীমার খুবই রাগ হতো, কিন্তু সে কিছুই বলতে পারতো না। এমনই একদিন সীমা শীতের রাতে নিজের কম্বল নিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়তে যাচ্ছিল, আর মনে মনে ভাবছিল, যাক, আজকে আমি নতুন কম্বল নিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, আর কেউ আমার থেকে আমার কম্বলকে নিয়ে যেতেই পারবে না। এত বড় শ্বশুর বাড়িতে এই একটা মাত্র কম্বল, এই শীতকালে ভালো কম্বল না হলে ঘুম হয় নাকি? এই বলে সীমা শুয়ে পড়তে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে তার বড় যা অনিন্দিতা আসে আর বলে, ছোট, তুই জেগে রয়েছিস? যাক, ভালো হয়েছে, আমি তোর কাছে আসলাম রে। আসলে মা বলছিল তোর কাছ থেকে কম্বলটা নিয়ে আসতে, বাচ্চাগুলো ঠান্ডাতে কাঁপছে তো, তাই তোর কম্বলটা নিয়ে যেতে বললো। তুই তো রুমের ভিতরে রয়েছিস, অতটা ঠান্ডা বলে মনে হচ্ছে না। আর বাচ্চাগুলো তো সকলে হল রুমে কনকনে ঠান্ডাতে শুয়ে রয়েছে, ঠান্ডার কারণে ওদের ঘুমও আসছে না। তুই এই কম্বলটা নে, আর তোর নতুন কম্বলটা আমাদেরকে দে। বড় জায়ের মুখের উপরে সীমা কোনো কথা না বলে কম্বলটা দিয়ে দেয়। সেদিনকেও ছেঁড়া ফাটা কম্বল নিয়ে সীমাকে রাত কাটাতে হয়। ওদিকে একটা কম্বল নিয়ে সকলে আরাম করে ঘুমাতে থাকে, কিন্তু সীমা দিনের পর দিন অনেকই সহ্য করছিল। একদিন সহ্য করতে না পেরে সে বিজয়কে সবকিছু ঘটনা জানায়। তখন বিজয় বলে, আচ্ছা আচ্ছা, তুমি এইভাবে রেগে যেও না, আমি তোমার জন্য একটা নতুন কম্বলের ব্যবস্থা করব, ঠিক আছে? আসলে মা তো নিজের জন্য চায়নি, মা তো বাচ্চাগুলোর মুখ চেয়েই তোমাদের থেকে নতুন কম্বল চেয়ে যায়। এই বলে বিজয় সীমাকে একটু আশ্বস্ত করে। দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন বিজয় একটা নতুন কম্বল কিনে নিয়ে আসে। সেটা দেখে সীমা অনেক খুশি হয়ে যায়, আর পরিবারের সকলের যে অসুবিধাটা হচ্ছিল সেই অসুবিধাটা তখন দূর হয়ে যায়। নতুন কম্বল দেখে সকলেই অনেক খুশি হয়। এদিকে বিজয় এক দোকানদারের থেকে ধার করে কম্বল কিনে নিয়ে এসেছিল, তারপর কাজ করে দোকানদারের টাকা মিটিয়ে দেয়। আর এদিকে শীতকালে তারা সকলেই আরাম করে দিন কাটাতে থাকে।